ডিসেন্ট্রি, কনস্টিপেশন এইসব নিয়ে একটু কথা বলবো। প্রথমেই ডায়রিয়া থেকে শুরু করতেছি। ডায়রিয়া কাকে বলে? ঠিক আছে, ডায়রিয়া কাকে বলে? ডায়রিয়া বলে যদি 3 বা তার বেশি পাতলা পায়খানা হয়। ঠিক আছে, একদিনে যদি 3 বা তার বেশি পাতলা পায়খানা হয় তাইলেই আমরা তাকে ডায়রিয়া বলবো। 3 বা 3-এর বেশি, 3 বার হইলেও হবে। ঠিক আছে, আর 3-এর বেশি হইলে তবেই পাতলা পায়খানা। যদি নর্মাল বাথরুম হয় সেই ক্ষেত্রে কিন্তু আর ডায়রিয়া বলা যাবে না। ঠিক আছে, পাতলা হইতে হবে অবশ্যই, কনসিস্টেন্সি সফট হইতে হবে। যদি নর্মাল বাথরুম হয় 3 বার 4 বার তাহলে সেটা ডায়রিয়া না। যদি পাতলা পায়খানা হয় তাহলে সেটাকে আমরা ডায়রিয়া বলবো। এবার আসেন ডায়রিয়ার কারণ কি। ডায়রিয়ার কারণ কি কি? ডায়রিয়ার মোস্ট কমন কাজ হচ্ছে ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশন হইতে পারে, ভাইরাসের ইনফেকশন হইতে পারে, প্যারাসাইটের ইনফেকশন হইতে পারে। ঠিক আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট। সব থেকে কমন কারণ কি বলেন তো? ব্যাকটেরিয়া দিয়ে হয় না ভাইরাস দিয়ে হয়? সব থেকে কমন কারণ কি ডায়রিয়ার? ব্যাকটেরিয়া না ভাইরাস না প্যারাসাইট? বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাকটেরিয়া না, সব থেকে কমন কজ ভাইরাস। ঠিক আছে, সব থেকে পার্সেন্টেজ বেশি ভাইরাসের। রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া সব থেকে বেশি হয়। একটু লিখে রাখেন, রোটা ভাইরাস। ঠিক আছে, রোটা ভাইরাস, রোটা ভাইরাস দিয়ে সব থেকে বেশি হয়, সব থেকে বেশি হয় ডায়রিয়া রোটা ভাইরাস। আর ব্যাকটেরিয়া দিয়ে যদি ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে আমরা ডিসেন্ট্রি বেশি হয়। ঠিক আছে, ডায়রিয়া থাকে না, সেই ক্ষেত্রে হচ্ছে ডিসেন্ট্রি বেশি হয়। ঠিক আছে, ব্যাক্টেরিয়ারি ডিসেন্ট্রি বলি আমরা। এমনি ডায়রিয়াও হয় ব্যাকটেরিয়া দিয়ে, কিন্তু ডিসেন্ট্রি ব্যাকটেরিয়া দিয়ে বেশি হয়, আর ডায়রিয়া ভাইরাস দিয়ে বেশি হয়। ঠিক আছে, ভাইরাস দিয়ে ডায়রিয়া হওয়ার পর সেকেন্ডারি ইনফেকশন হিসেবে ব্যাকটেরিয়া আসে, কিন্তু প্রাথমিক কারণ আপনার ভাইরাস। আর ব্যাকটেরিয়া দিয়ে ডিসেন্ট্রি বেশি হয়। ঠিক আছে, আর প্যারাসাইট দিয়েও হইতে পারে। প্যারাসাইট বলতে এই জায়গায় অ্যামিবা বোঝাচ্ছে, অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবা, অ্যামিবা দিয়েও ডায়রিয়া হয়। এটাও খুব কমন, এটাও খুব কমন। তাহলে মেইন কারণ আমাদের ইনফেকশন। কি কি ইনফেকশন হইতে পারে? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট। এবার এগুলো কিভাবে হয়? এগুলো আমরা যে খাবার খাই এর মাধ্যমে হইতে পারে। খাবার কিভাবে? এই যে রাস্তার পাশে খোলা জায়গার যেসব খাবার টাবার খায় এইসব কারণে হইতে পারে। বা কোনো কিছু যদি পরিষ্কার না করে, না ধুয়ে খায়, কাঁচা যে শাকসবজি ফলমূল না ধুয়ে খায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডায়রিয়া হওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, আর এছাড়া কিছু আছে ওষুধের কারণে ডায়রিয়া হয়। এমন একটা ওষুধের নাম বলতে পারবেন যেটা ডায়রিয়া করায়? একটা ওষুধের নাম যেগুলো ডায়রিয়া করায়, আর উল্টা ওষুধ খাইলে ডায়রিয়া হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ল্যাকটোলোজ আছে, এগুলো এমনি ডায়রিয়া করাবে। ল্যাকটোলোজ টেকটোলোজ তো আমরা কোষ্ঠকাঠিন্য যাদের তাদের দেই। ঠিক আছে, এরকম ওষুধ না, মানে নরমাল সোডিয়াম ফিকোসালফেট। এগুলো সেই ক্ষেত্রে আছে আপনার ইয়েটা করতে পারে, ওই সেফলোস্পোরিন প্রিপারেশনের যে ড্রাগগুলো আছে, স্টেপ্রাডিন আছে, সেফিক্সিম আছে, এগুলাও করতে পারে। এগুলা অত কমন না। সবথেকে কমন ডায়রিয়া করায় এমন একটা ড্রাগের নাম যদি কেউ জিজ্ঞেস করে বা দেন, ওমিডনের কথা সবার আগে আসবে, ডমপেরিডন। ঠিক আছে, ডমপেরিডন ডায়রিয়া করায়, ডমপেরিডন। এজন্য ডায়রিয়ার পেশেন্টদের কখনো ডমপেরিডন দেওয়া যাবে না, মানে ওমিডন, ডনে এইসব জাতীয় ওষুধ ডায়রিয়ার পেশেন্টদের কখনো দেয়া যাবে না। এরা ডায়রিয়া করায়। ঠিক আছে, এরা ডায়রিয়া উল্টা করায়। আর সেফালোস্পুরিন যে এইসব গ্রুপ, এইসব গ্রুপও ডায়রিয়া করাইতে পারে, কিন্তু এগুলো অত কমন না, এগুলো কমন না। কিন্তু ডমপেরিডন একদম কমন, কমন এক্সাম্পল। ডমপেরিডন আমরা কিসের জন্য দেই? এটা নশিয়া ডিসপেন্সার ডমপেরিডন আমরা মূলত নৌশিয়ার জন্যই দিই, ভমিটিং এর জন্য কিন্তু দিই না। নৌশিয়া মানে বমি বমি ভাব, আর ভমিটিং মানে বমি করা। ডমপেরিডন আমরা সবসময় বমি বমি ভাবের জন্য দিই। বমি করলে সেই পেশেন্টে যদি ডমপেরিডন দেন খুব একটা উপকার হবে না। ঠিক আছে, তাহলে ডায়রিয়ার কারণগুলোর ভিতর তো ইনফেকশনের পাশাপাশি কিছু ওষুধ আছে, যেমন ডমপেরিডন, তারপর কিছু অ্যান্টিবায়োটিক আছে, এরাও ডায়রিয়া করায়। এ বাদে আছে কিছু ক্রনিক ডিজিজ, যাদের কন্টিনিউয়াস ডায়রিয়া থাকে কিন্তু কোনো ইনফেকশন নাই। যেমন ক্রনিক ডিজিজ মানে ওই যে সিলিয়াক ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এদের ক্ষেত্রে ডায়রিয়া অলওয়েজ লেগে থাকে। আবার অনেকের আছে ল্যাকটোজ ইনটলারেন্স, মানে দুধ খাইলে এইসব পেশেন্টদের ডায়রিয়া হয়। ঠিক আছে, এটার বলে ল্যাকটোজ ইনটলারেন্স। এইসব পেশেন্ট দুধ মানে ডেইরি প্রোডাক্ট খেতে পারে না, দুধ জাতীয় যে কোনো প্রোডাক্ট খেলে এইসব পেশেন্টদের ডায়রিয়া শুরু হয়। এইসবও ডায়রিয়ার কারণ। ঠিক আছে, এবার আসেন ডায়রিয়ার সিমটম। ডায়রিয়ার সিমটম কি সিমটম হয়? মিউট করে রাখেন সবাই একটু। ডায়রিয়ার সিমটম মানে লক্ষণ। এক নাম্বার লক্ষণ পাতলা পায়খানা, আগেই বললাম।
মিউট করেন কাইন্ডলি। 1 নাম্বার লক্ষণ পাতলা পায়খানা, ঠিক আছে, এটা তো আগেই আসলো 1 নাম্বার। 2 নাম্বার লক্ষণ অ্যাবডোমিনাল পেইন, মানে পেটে ব্যথা। ক্রাম্পিং পেইন হয়, মানে পেটে কামড় দিয়ে ব্যথা হয়, এটারে বলে ক্রাম্পিং পেইন, ঠিক আছে, ক্রাম্পিং পেইন। অ্যাবডোমিনাল পেইন এন্ড ক্রাম্পিং মানে পেটে কামড় দিয়ে ব্যথা। তারপর অনেক সময় জ্বর আসতে পারে, জ্বর আসলে তখন আর ডায়রিয়া থাকবে না, তখন এটা ডিসেন্ট্রির ভিতর চলে যাবে, ঠিক আছে। যদি জ্বর আসে কারো, ডায়রিয়ার পেশেন্টের যদি জ্বর আসে তাহলে এটা ডিসেন্ট্রি, মানে ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, একদম বোঝা যাবে, ঠিক আছে। ব্যাকটেরিয়া দিয়ে না হলে কখনো জ্বর আসে না, ভাইরাল ডায়রিয়া কখনো জ্বর আসবে না। আর এছাড়া কি হইতে পারে, বমি হইতে পারে পেশেন্টের, ঠিক আছে, বমি বমি ভাব প্লাস বমি, বমি বমি ভাব প্লাস বমি, এই দুইটাই হইতে পারে। আর ব্লটিং হইতে পারে, ব্লটিং মানে ওই যে পেটে গ্যাস হইলে যে শব্দ করে গুড়গুড় গুড়গুড়, ওইটারে বলতেছে ব্লটিং, ঠিক আছে, এই ব্লটিং হইতে পারে। ডায়রিয়ার পেশেন্টের যদি ডায়রিয়া মানে পাতলা পায়খানা প্লাস বমি দুইটাই হয়, তাহলে তাহলে আমরা বলি গ্যাস্ট্রোএন্টারাইটিস, গ্যাস্ট্রোএন্টারাইটিস। তখন আর আমরা ডায়রিয়া নামে ডাকি না এরে, তখন আমরা ডাকি গ্যাস্ট্রোএন্টারাইটিস, ঠিক আছে, যদি বমি প্লাস পাতলা পায়খানা দুইটাই হয়। আর যদি খালি ডায়রিয়া মানে পাতলা পায়খানা হয় তাহলে তার নামটা কি আমরা ডায়রিয়া। আর যদি দুইটাই হয় বমি প্লাস পাতলা পায়খানা, তারে আমরা ডাকি গ্যাস্ট্রোএন্টারাইটিস। গ্যাস্ট্রোএন্টারাইটিস এর ক্ষেত্রে এই সবগুলো কমপ্লেইনই থাকবে, প্লাস পেশেন্টের বমি হবে, অনেক বমি হবে, ঠিক আছে, যেমন পাতলা পায়খানা হচ্ছে একটু পর পর, তেমন সমানে বমি হয়, তখন আমরা বলি গ্যাস্ট্রোএন্টারাইটিস। এইটার লক্ষণ হচ্ছে মূলত যে ফুড পয়জনিং বলে, এটার আরেকটা নাম ফুড পয়জনিং, ঠিক আছে, ওই রাস্তার পাশে খাবার দাবার খাইলে এটা বেশি হয়। তাইলে সিমটম গুলো কি কি, পেটে কামড় দিয়ে ব্যথা, পাতলা পায়খানা হইতে পারে, পেটের ভিতরে যে ব্লটিং হইতে পারে, মানে গ্যাস জমে যে গুড়গুড় সাউন্ড করে, এটা হইতে পারে। আর জ্বর আসলে এটা ডিসেন্ট্রির ভিতর চলে যাবে। যদি জ্বর আসে তাহলে বুঝতে হবে এটা ব্যাকটেরিয়া দিয়ে হইছে, ডিসেন্ট্রি হওয়ার চান্স বেশি, ঠিক আছে। এবার আসেন ডায়রিয়া টেস্ট কি কি করব। ডায়রিয়া টেস্ট কি কি করব, ডায়রিয়া কি মূলত আমরা টেস্ট করি, তেমন একটা টেস্ট করি না, কিন্তু ডায়রিয়া টেস্ট করতে হয় যদি পেশেন্টের অবস্থা বেশি খারাপ হয়। বেশি খারাপ বলতে দেখা যায় অনেক পেশেন্ট 24 ঘন্টায় প্রায় 20 থেকে 30 বার পাতলা পায়খানা হয়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে টেস্ট করতে হয়। এইসব পেশেন্ট তো হসপিটালে অ্যাডমিট করানো লাগে, স্যালাইন দিতে হয়, ঠিক আছে, স্যালাইনও দিতে হয়। এইসব পেশেন্টদের ক্ষেত্রে টেস্ট করতে হয়। কি টেস্ট করি আমরা, সিবিসি তো এমনি করি, কিন্তু সিবিসির এই জায়গায় ইম্পর্টেন্স খুব একটা নাই, ঠিক আছে, সিবিসির ইম্পর্টেন্স খুব একটা নাই। এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা মূলত লবণ দেখি, যে শরীরে লবণের কোনো ঘাটতি আছে কিনা। লবণের ঘাটতি দেখার জন্য আমাদের সিরাম ইলেকট্রোলাইট টেস্ট করতে হয়, লিখে রাখেন সিরাম ইলেকট্রোলাইট, ঠিক আছে, সিরাম ইলেকট্রোলাইট টেস্ট করতে হয় আমাদের। মূলত এই টেস্টটাই হচ্ছে এই ক্ষেত্রে জরুরি, অন্য কোনো টেস্টের আমাদের তেমন কোনো ইম্পর্টেন্স নাই। লবণের ঘাটতি হচ্ছে কিনা এটা দেখার জন্য আমাদের সিরাম ইলেকট্রোলাইট টেস্ট করতে হয়, সিরাম ইলেকট্রোলাইট। আর সিবিসি আমরা এমনি করাই, আর অনেক সময় স্টুল কালচার করতে দেয়, যে কোন অর্গানিজম দিয়ে হয়েছে কনফার্ম হওয়ার জন্য, কিন্তু বর্তমানে স্টুল কালচার তেমন একটা দেয় না, কারণ এর রেজাল্ট পেতে 2 থেকে 3 দিন টাইম লাগে বা তারও বেশি লাগে, এজন্য এর তেমন একটা ইম্পর্টেন্স নাই, আমরা এজন্য আর করতে দিই না। আমরা করতে দিই সিবিসি একটা করতে দেই, ইলেকট্রোলাইট করতে দিই একটা, ঠিক আছে। ইলেকট্রোলাইটটা এই জায়গায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ লবণের ঘাটতি হয়েছে কিনা এটা দেখা আমাদের জরুরি। যদি লবণের ঘাটতি হয় তাহলে আমাদের সোডিয়াম ক্লোরাইড আলাদাভাবে দিতে হবে, ঠিক আছে, আর যদি না ঘাটতি হয় তাহলে আর দিতে হবে না, এজন্য আমাদের এটা দিতে হয়। এবার আসেন ডায়রিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আর একটা জিনিস জড়িত, এই ক্ষেত্রে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে কি, পানি শূন্যতা। ডায়রিয়ার সব থেকে ভয়ানক ব্যাপারই হয়েছে এই পানি শূন্যতা, ঠিক আছে, পানি শূন্যতা। ডায়রিয়ার পানি শূন্যতার একটা মেজর কারণ হয়েছে ডায়রিয়া, আর একটা হয়েছে ভমিটিং, ঠিক আছে, ডায়রিয়া আর ভমিটিং মানে বমি করা, পাতলা পায়খানা। আর একটা কারণ হয়েছে বার্ন, আগুনে পুড়ে যাওয়া। এইসব পেশেন্টদের হয়েছে ডিহাইড্রেশন ডেভেলপ করে। ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা। ডিহাইড্রেশন আমরা কিভাবে বুঝি, পেশেন্টের আমরা চোখের দিকে দেখি যে চোখ স্বাভাবিক কিনা, আর একটা দেখি যে জিহ্বা দেখি, জিহ্বা ভিজা নাকি একদম শুকিয়ে গেছে। আর একটা দেখি হচ্ছে স্কিন পিঞ্চ করি। স্কিন পিঞ্চ মানে কি, আমরা চিমটি কাটার মতো বুকে বা পেটে হচ্ছে চামড়া টেনে ধরি, টেনে ধরলে ছেড়ে দেওয়ার পর যদি নরমাল যেভাবে দেখবেন, নরমালি টেনে ধরেন, দেখবেন যে ছেড়ে দেওয়ার সাথে সাথে স্কিন একদম আগের মতো হয়ে যাবে। কিন্তু ডিহাইড্রেশন যাদের, পানি শূন্যতা যাদের, তাদের এই স্কিন পিঞ্চ মানে টেনে ছেড়ে দেওয়ার পর দেখবেন এটা স্লোলি ব্যাক করতেছে, এটা নরমাল ভাবে সাথে সাথে স্বাভাবিক হচ্ছে না। এক্ষেত্রে স্বাভাবিক হতে 5 সেকেন্ডের মতো টাইম লাগে। যদি 5 সেকেন্ডের মতো টাইম লাগে তাহলে পেশেন্ট সিভিয়ারলি ডিহাইড্রেট, সিভিয়ারলি ডিহাইড্রেট মানে মারাত্মক ডিহাইড্রেট, পানি শূন্যতা। যদি 2 থেকে 3 সেকেন্ড লাগে তাহলে হচ্ছে মধ্যম মানে ইন্টারমিডিয়েট, ঠিক আছে। এটার আরেকটা নাম হচ্ছে সাম ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন। আর যদি 1 সেকেন্ডের মতো লাগে এটার বলি আমরা নো ডিহাইড্রেশন বা মাইল্ড ডিহাইড্রেশন মানে অল্প ডিহাইড্রেশন। আর নরমালি কোনো সেকেন্ডই লাগে না, নরমালি আমরা টেনে ছেড়ে দিলি সাথে সাথে
আগের পজিশনে চলে যায়। এটা যদি আপনারা না বুঝতে পারেন স্কিন পিস মানে আমি কি বুঝাইছি, ইউটিউবে সার্চ দিবেন স্কিন পিস লিখে সাথে সাথে ভিডিও চলে আসবে, একটু দেখে নেবেন। ঠিক আছে, আমরা বুকে বা পেটে স্কিন পিসটা মূলত দেখি। এটা হচ্ছে চিমটি কাটার মতো আমরা চামড়া টেনে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর সাথে সাথে যদি ব্যাক করে নরমাল, যদি 1 সেকেন্ডের মতো লাগে তাহলে হচ্ছে নো, যদি 2-3 সেকেন্ড লাগে সাম, আর যদি 5 সেকেন্ডের মতো লাগে যেতে তাহলে হচ্ছে এটা সিভিয়ার ডিহাইড্রেট মানে মারাত্মক পানি শূন্যতা। ঠিক আছে, এই যে এদিকে লেখা আছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। এই মাইল্ডের আরেকটা নামই হচ্ছে মাইল্ড ডিহাইড্রেশন মানে নো ডিহাইড্রেশন। ঠিক আছে, নো ডিহাইড্রেশন। মডারেট মানে সাম ডিহাইড্রেশন, আর সিভিয়ার ডিহাইড্রেশন মানে সিভিয়ার। এই ক্ষেত্রে আর কোনো ই নেই, এখানে পার্থক্য আছে একটা। দেখেন প্রথমটা লাগবে না ওইরকম লুক, লুক মানে দেখে কেমন হবে। নো ডিহাইড্রেশন বা মাইল্ড ডিহাইড্রেশনে পেশেন্ট নরমালের মতোই থাকবে, আমরা যেমন নরমালি অ্যালার্ট থাকি পেশেন্ট এই ক্ষেত্রেও অ্যালার্ট থাকবে। মডারেট মানে মাঝারি যেটা, এই ক্ষেত্রে কি থাকবে, রেস্টলেস থাকবে। রেস্টলেস মানে অস্থির থাকবে পেশেন্ট। ঠিক আছে, অস্থির থাকবে। আর সিভিয়ার হয়ে গেলে লেথার্জিক হয়ে যাবে, তার আর শরীরে কোনো ওইরকম বল টল থাকবে না, সে অজ্ঞান টাইপের মতো অবস্থায় চলে যাবে। ঠিক আছে, সেমি কনসাস টাইপ, এটারে বলে অজ্ঞানের মতো আর কি। ঠিক আছে, এটারে বলতেছে লেথার্জিক। লুক পয়েন্টে ইম্পর্টেন্ট। তারপর আছে আই, আই প্রথমটাই মানে মাইল্ডে নরমাল, পরের দুইটা আছে সানকেন। সানকেন বলতে মূলত বোঝাচ্ছে কি, সানকেন বলতে এই যে সূর্যের আলো যেমন সোনালী হলুদ আভা সেই টাইপের। ঠিক আছে, সেইটারে বোঝাচ্ছে সানকেন। তারপর স্কিন পিস, স্কিন পিসের কথা তো আমি বলেই ফেললাম যে প্রথমটায় 1 সেকেন্ডের মতো মানে নরমালের মতো 1 সেকেন্ডের মতো, দ্বিতীয়টায় মানে মাঝারি যেইটা সেটা স্লোলি যায় 2 থেকে 3 সেকেন্ড, আর পরেরটা হচ্ছে ভেরি স্লোলি মানে 5 সেকেন্ডের মতো লাগে, 5 সেকেন্ডের মতো লাগে। ঠিক আছে, তারপর মিউকোসা, মিউকোসা মানে টাং মানে জিহ্বা, জিহ্বা। প্রথমটায় জিহ্বা নরমাল মানে আমাদের নরমাল জিহ্বা কেমন ভিজা ভিজাই থাকে, পরেরটায় ড্রাই মানে শুকাই যাবে, আর পরেরটায় হচ্ছে পাস্ট মানে একদম শুকনা। ঠিক আছে, একদম শুকনা। আপনি যদি এইসব জিহ্বা দেখেন দেখবেন একদমই শুকনা। ঠিক আছে, একদম শুকনা। তারপর আসেন, তারপরের গুলো ওইভাবে ইম্পর্টেন্ট না। পালসের কথা একটু বলতে পারেন। পালসের ক্ষেত্রে আমরা প্রথমটায় মানে মাইল্ড যেটা এটা নরমাল পাই, দ্বিতীয় মডারেট যেটা এটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া পাই। ট্যাকিকার্ডিয়া মানে কি, পালসের স্বাভাবিক হচ্ছে 60 থেকে 100, যদি 100-র উপরে হয় তাকে ট্যাকিকার্ডিয়া বলে পালস। ঠিক আছে, 100-র উপরে গেলে ট্যাকিকার্ডিয়া বলে। তাহলে এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা পালস 100-র উপরে পাই। আর সিভিয়ার যাদের, তাদের পালস আমরা উইক পাই, তাদের ট্যাকিকার্ডিয়া থাকে কিন্তু পালসের ভলিউম আমরা বুঝতে পারি না, মনে হবে যে পেশেন্টের পালস নাই কিন্তু তাদের পালস কিন্তু আছে। ঠিক আছে, পালস ধরলে, পালস আমরা যে হাতে দেখি, হাতে যদি পালস ধরি যে হাতে যে বাড়িটা খায় আর কি, কম্পন অনুভূত হয়। এই সিভিয়ারের ক্ষেত্রে কম্পন অনুভূতি তেমন ভাবে হবে না। ঠিক আছে, তেমন ভাবে বোঝা যায় না, এই জন্য লেখছে উইক পালস। ঠিক আছে, পেরিফেরাল উইক পালস। এই কয়টা পয়েন্ট এই জায়গায় ইম্পর্টেন্ট। লুক মানে দেখতে কেমন পেশেন্টের, চোখ কেমন দেখতে, স্কিন পিস কেমন মানে চামড়া টেনে ধরলে কিভাবে যাবে, আর হচ্ছে তার জিহ্বা কেমন, এই কয়েকটা পয়েন্ট দেখে আমরা ডিসাইড করি পেশেন্টের ডিহাইড্রেশনের মাত্রা কেমন। ঠিক আছে, ডিহাইড্রেশনের মাত্রা কেমন। এবার ডিহাইড্রেশনের ইম্পর্টেন্স কি, আমাদের ডায়রিয়ার ক্ষেত্রে মূলত আমরা ট্রিটমেন্ট সবার আগে স্টার্ট করতে হয় ডিহাইড্রেশন। এই যে বলে না প্রতিবার পাতলা পায়খানার পর খাবার স্যালাইন খাবেন, এই খাবার স্যালাইনের কাজ কি, ডিহাইড্রেশন প্রিভেন্ট করা। এই ক্ষেত্রে এবার যদি মাইল্ড ডিহাইড্রেশন হয় মানে ডায়রিয়া হয়েছে, ধরেন কারো 3-4 বার পাতলা পায়খানা হচ্ছে, তাদের ক্ষেত্রে মাইল্ড ডিহাইড্রেশন আছে, তাদের ক্ষেত্রে আমরা জাস্ট খাবার স্যালাইন খাইতে বলি, ওআরএস খাইতে বলি, যে প্রতিবার পাতলা পায়খানার পর ওআরএস খাবেন। মডারেটের ক্ষেত্রে আমরা ওআরএস খাইতে বলি, কিন্তু মডারেটের ক্ষেত্রে দেখা যায় কি পেশেন্টের বাথরুম 10 থেকে 12 বার এরকম হয়ে গেছে। ঠিক আছে, বা 8-9 বার এরকম হয়েছে, সেই ক্ষেত্রে যদি অবস্থা বেশি ভালো না হয়, ভালো না হয় সেই ক্ষেত্রে স্যালাইন দিতে বলি। কিন্তু এই ক্ষেত্রে দুইটাই আমাদের কারেক্ট, স্যালাইন দেওয়াও লাগতে পারে, ওআরএস খাওয়াইলেও কাজ করতে পারে। যদি স্যালাইন দেওয়াও লাগে আমরা কলেরা স্যালাইন দিব, সেই ক্ষেত্রে 15 থেকে 20 ফোঁটা, এর বেশি দেওয়ার দরকার নাই মডারেটের ক্ষেত্রে। আর সিভিয়ারের ক্ষেত্রে কি হয়, সিভিয়ারের ক্ষেত্রে অবশ্যই স্যালাইন দিতে হবে, কলেরা স্যালাইন দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রথম 500 ml রানিং দিতে হয়, কারণ পেশেন্টের অবস্থা অজ্ঞান টাইপের হয়ে যায়, সেমি কনসাস, যেহেতু আমাদের রানিং দিতে হয় যাতে পেশেন্টের বিপি পালস ঠিকঠাক থাকে। এই জন্য আমাদের প্রথম 500 ml রানিং দিতে হবে। রানিং মানে কি, রানিং মানে হচ্ছে স্যালাইনের ব্যাগ চেপে ধরে দিয়ে দেওয়া। ঠিক আছে, স্যালাইনের তো একটা কর্ড থাকে, আমরা কর্ড দিয়ে স্পিড ঠিক করি যে মিনিটে কয় ফোঁটা, 10 ফোঁটা, 20 ফোঁটা, 30 ফোঁটা, এরকম কর্ড দিয়ে সর্বোচ্চ 60 ফোঁটা কি 70 ফোঁটায় যাওয়া যায়, এর বেশি যাওয়া যায় না। রানিং মানে কি, রানিং মানে হচ্ছে এরকম আর কর্কের কোনো ব্যাপার থাকবে না, কর্ক পুরো খুলে দিয়ে আমরা স্যালাইনের ব্যাগ চেপে ধরে দিয়ে দিব। ঠিক আছে, চেপে ধরে দিয়ে দেবো মানে ফুল ফোর্সে যতটা দেওয়া যায়,
অথবা কি করব, বিপির কাপ স্যালাইনের এসে বেঁধে দিব, বেঁধে দিয়ে তারপর হচ্ছে এই যে সাকার যেটা সেটা দিয়ে প্রেসার দেবো। এটা হচ্ছে একটু ইজি প্রসিডিউর, যেহেতু স্টেপে ধরে দিতে একটু অ্যাক্সিডেন্টাল হ্যাজার্ড হইতে পারে, স্যালাইনের ব্যাগ পড়ে যাইতে পারে বা ফুটে যাইতে পারে। এই জন্য আমরা করি কি, বিপির কাপটা বেঁধে দিয়ে বিপির কাপের ওই সাকশন মেশিনটা দিয়ে আমরা প্রেসার দিই, যাতে স্যালাইনটা দ্রুত চলে যায়। এই ক্ষেত্রে আমরা চাইলে 500 ml দেখা যায় আমরা 15 থেকে 20 মিনিটের ভিতর দিয়ে দিই, বাকি 500 ml আমরা 30 ফোঁটা ড্রপে চালাই দিই। তাহলে সিভিয়ার এর ক্ষেত্রে আমাদের প্রথমে 500 ml রানিং দিতে হবে, তারপর আমরা ড্রপে সেট করব। ঠিক আছে, ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট হইছে এইটা। তাহলে ডায়রিয়ার ক্ষেত্রেও ট্রিটমেন্ট আমাদের প্রথমে করতে হয় ডিহাইড্রেশনের। সেই ক্ষেত্রে ওই যে বললাম, যদি ডায়রিয়া অল্প হয় আমরা খাবার স্যালাইন খাইতে বলি, যদি মারাত্মক হয় সেই ক্ষেত্রে আমাদের বনেরা স্যালাইন দিতে হবে। প্রথম 500 ml রানিং দিব, পরেরটা আমরা এইভাবে ড্রপ সেটে করে দিয়ে দেবো, 30 ড্রপে বা 25 ড্রপে বা 20 ড্রপে, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। ঠিক আছে, এবার আসেন ট্রিটমেন্টে। আমরা ডায়রিয়া ট্রিটমেন্ট কি করব? এক নাম্বার ট্রিটমেন্ট কেন, স্যালাইন দেয়া। এবার হচ্ছে মেডিসিন, আমাদের কি কি মেডিসিন দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা তো শিওর হইতে পারি না যে এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে না ভাইরাস দিয়ে হয়েছে না প্রোটোজোয়া দিয়ে হয়েছে। এর জন্য আমাদের সবগুলো মেডিসিনই চালাইতে হয়, যাতে পেশেন্টের যেটা দিয়ে হোক সুস্থ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করি। ডায়রিয়ার ক্ষেত্রে আগে আমাদের অ্যান্টিবায়োটিকের এক নাম্বার চয়েস ছিল সিপ্রোফ্লক্সাসিন মানে সিপ্রোসিন। এখন একটু চেঞ্জ হয়েছে, এখন গাইডলাইনে এক নাম্বার চয়েস এজিথ্রোমাইসিন। ঠিক আছে, যে কোনো একটা দিয়েই দেওয়া যাবে, কোনোটা রং না। ঠিক আছে, দুইটাই কারেক্ট। যদি সিপ্রোসিন দিয়ে দেন তাইলেও দেওয়া যাবে, যদি এজিথ্রোমাইসিন দিয়ে দেন তাইলেও দেওয়া যাবে। ডোজ কি হবে, সিপ্রোসিনের ডোজ হবে দুইটা করে, সকালে একটা রাতে একটা করে 5 দিন। ঠিক আছে, 5 দিন ডেইলি দুটা করে 5 দিন। আর এজিথ্রোমাইসিনের ডোজ আমরা বলি ডায়রিয়ার ক্ষেত্রে স্ট্যাট ডোজে দুইটা ট্যাবলেট একত্রে খাওয়াই দিতে 500 ml। ঠিক আছে, দুইটা ট্যাবলেট একত্রে খাওয়াই দিতে। যদি কেউ দুইটা ট্যাবলেট একত্রে না খাওয়াইতে চায়, মানে অ্যাভয়েড করতে চায় এই ডোজ, সেই ক্ষেত্রে বলি একটা করে 3 দিন। ঠিক আছে, একটা করে 3 দিন এজিথ্রোমাইসিন, একটা করে 3 দিন, অথবা একসাথে দুইটা ট্যাবলেট। একসাথে দুইটা ট্যাবলেট খেয়ে যদি ঠিক হয়ে যায় 8 ডোজের কোনো দরকার নাই। আর যদি ঠিক না হয় তাহলে একসাথে দুইটা ট্যাবলেট খাওয়ার পর আমরা আবার কন্টিনিউ করাই 3 দিন, মানে পরপর 3 দিন 3টে খাবে। আর যদি দুইটা ট্যাবলেট অ্যাভয়েড করে তাহলে এজিথ্রোমাইসিন ডেইলি একটা করে 3 দিন খাবে। আর সিপ্রোফ্লক্সাসিনের কথা বললাম কি, 5 দিন খাবে ডেইলি দুইটা করে, সকালে একটা রাতে একটা। ঠিক আছে, এই দুইটার ভিতর যে কোনো একটা চয়েস করলেই হবে, যে কোনো একটা চয়েস করলেই হবে অ্যান্টিবায়োটিক। সেকেন্ড অপশন আমাদের মেট্রোনিডাজল মানে মেট্রো। ঠিক আছে, ফ্লামিড, মেট্রো, মেট্রিল এইসব নামে বাজারে পাওয়া যায়। মেট্রোনিডাজল এর ডোজ কি হবে, এর ডোজ হচ্ছে ডেইলি 3টা, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 3টা করে মিনিমাম আমরা 3 দিনের জন্য দিই। কিন্তু এদিকে একটু কথা আছে, মেট্রোনিডাজল খাইলে পেশেন্টের দেখা যায় অনেক সময় বমির টেন্ডেন্সি আরো বেড়ে যায়। যদি বমির টেন্ডেন্সি এরকম বেড়ে যায় তাহলে আমরা মেট্রোনিডাজল দেখা যায় একদিন খাওয়ার পর বা 2 দিন খাওয়ার পর বাদ দিতে পারি। মেট্রিল যে একদম 3 দিনই খাইতে হবে বা 5 দিনই খাইতে হবে এমন না। যদি সাইড এফেক্ট ডেভেলপ করে তাহলে আমরা মেট্রিল বন্ধ করে দিব, আর যদি ডেভেলপ না করে আমরা 3 দিন চালাই সাধারণত। ঠিক আছে, 3 দিন চালাই। তারপর থার্ড অপশন আমাদের আরেকটা প্যারাসাইটের জন্য বললাম, যে আমরা তো শিওর না কোনটা দিয়ে হয়েছে, তাহলে প্যারাসাইটের জন্য আমরা দিই জক্স। ঠিক আছে, নাইট্রাজক্সানাইড, এটা জেনেরিক হয়েছে নাইট্রাজক্সানাইড, আর কোম্পানির নাম হচ্ছে জক্স। ঠিক আছে, জক্স জক্স আমরা 3 দিন খাওয়াই 12 ঘন্টা অন্তর অন্তর। ঠিক আছে, ডেইলি একটা করে দিলেও হয়, অনেকে আবার 12 ঘন্টা অন্তর অন্তর দেয়, একটা করে দিলেও হবে, একটা করে 3 দিন। জক্সের ডোজ হচ্ছে 3 দিন। ঠিক আছে, একটা করে দিলেও হবে, আবার অনেকে 12 ঘন্টার অন্তর অন্তর দেয়, সেটাও কারেক্ট, ভুল না। ঠিক আছে, ভুল না। আর একটা করে দিলেও হবে, সেক্ষেত্রে জক্স আমরা দিই 3 দিন। এর পাশাপাশি আর কি ওষুধ দিব, এর পাশাপাশি পেশেন্টের পেটে ব্যথা থাকে, এই পেটে ব্যথার জন্য আমরা অ্যালজিন দিব। অ্যালজিন, অ্যালজিনের ডোজ কিরকম হবে, অ্যালজিনের ডোজ হচ্ছে ব্যথার উপর নির্ভর করবে। ব্যথা কম থাকলে ডেইলি একটাও দিতে পারেন, আর ব্যথা যদি অনেক বেশি থাকে তাহলে ডেইলি সর্বোচ্চ 3টা দেওয়া যাবে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেইলি সর্বোচ্চ 3টা। ব্যথা যতদিন থাকবে অ্যালজিন ততদিন খাবে, ব্যথা চলে গেলে অ্যালজিনের আর কোনো দরকার নাই। ঠিক আছে, অ্যালজিন কোনো দিন মাইনা হিসাব হবে না, অ্যালজিনের হিসাব হবে ব্যথা যতক্ষণ থাকবে ততক্ষণ খাবে। ঠিক আছে, এরপর আসেন, এরপর আর কি থাকতে পারে, এরপর বলছি ডিসেন্ট্রির ক্ষেত্রে জ্বর আসে পেশেন্টের, সেই ক্ষেত্রে প্যারাসিটামল দিতে হবে। যদি জ্বর না আসে প্যারাসিটামলের কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আর আরেকটা ওষুধ দিতে হবে, জিঙ্ক দিতে হবে। ডায়রিয়া বা ডিসেন্ট্রি যেই পেশেন্টই হোক অবশ্যই জিঙ্ক তারে দিতে হবে, কারণ ডায়রিয়া প্রচুর পরিমাণে জিঙ্কের ঘাটতি হয়। ঠিক আছে, পাতলা পায়খানার সাথে জিঙ্ক বের হয়ে যায়, তাহলে আমরা জিঙ্ক দেবো। জিঙ্ক সাধারণত 7 দিন থেকে 14 দিন আমরা দিই, ডেইলি দুইটা করে, ডেইলি দুইটা করে, সকালে একটা, রাতে একটা, সকালে একটা, রাতে একটা, শুধু জিঙ্ক, কিন্তু জিঙ্ক বি না। জিঙ্ক বি দেওয়া যাবে না ডায়রিয়া, কারণ বি থাকলে এটা আরো ডায়রিয়া বাড়ায়। ঠিক আছে, এজন্য শুধু জিঙ্ক, অনলি জিঙ্ক। জিঙ্ক 20 mg, সকালে একটা, রাতে একটা, 7 থেকে 14 দিনের জন্য।
বললাম কোনো কিছু বুঝেন নাই বা কোশ্চেন থাকলে করতে পারেন, তারপর আমি পরের টপিকসে যাচ্ছি। কোনো সমস্যা? হ্যাঁ, আরেকবার বলেন। সংক্ষেপে একটু বলে যান প্রথম থেকে। হ্যাঁ, সংক্ষেপে লাস্টে রিপিট করবো, এমনি সমস্যা আছে কোনো থাকলে বলেন, সংক্ষেপে লাস্টে সব পড়াই রিপিট করবো। হ্যাঁ বলেন। জবসের জেনেরিক নামটা যদি একটু আবার বলতেন। নাইটটা জবসা নাইট, নাইটটা জবসা নাইট। হ্যাঁ, আরেকবার। 20 mg কি বাচ্চাদেরও 20 mg না শুধু বাচ্চাদের ক্ষেত্রে কম, বাচ্চাদের ক্ষেত্রে যদি বয়স 6 মাস হয়, মানে একদম সদ্যজাত হয়, 5 কেজি 6 কেজি 7 কেজি, তাদের ক্ষেত্রে আমরা সিরাপ দিই, ঠিক আছে? সিরাপ 1 চামচ, জাস্ট 1 চামচ। হ্যাঁ বলেন। অনেক সময় দেখা যায় ডায়রিয়া শুরুর দিক থেকে 3 বার 4 বার বা 5 বার এরকম হইলে রাইস ছাড়াই খাওয়াইলে মানে আর ওষুধ লাগে না, অ্যান্টিবায়োটিক বা ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এটা কোনো বয়স্ক না বাচ্চাদের কথা বলতেছি? সরি স্যার, মানে কোন এজের কথা বলতেছেন, বয়স্কদের ক্ষেত্রে না বাচ্চাদের ক্ষেত্রে? বা চাইল্ড সবার ক্ষেত্রে স্যার এটা এরকম খাওয়াইলে কাজ হয়, কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে এরকম নাই, ঠিক আছে? ট্রিটমেন্ট প্রোটোকলে এরকম নাই, আমরা এটা ফলো ওইভাবে করিও না, ঠিক আছে? আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল ন্যাশনাল গাইডলাইন যেটা আমি বললাম ওই অনুযায়ী আর কি, মানে ওইটাই কাজ করে, করতেও পারে, কিন্তু ওইরকম গাইডলাইন নেই। ইমোটিল দেওয়া হয়। একজন দাঁড়ান, এটার আনসার দিয়ে নেই। ডায়রিয়া অনেকে ইমোটিল দেয়, কিন্তু ইমোটিল ন্যাশনাল গাইডলাইনে বর্তমানে কন্ট্রা ইন্ডিকেটেড। কারণ কি, ইমোটিল দিলে কি হয়, ইমোটিল দিলে আমাদের যে নাড়ি বুড়ি আছে, মানে ইন্টেস্টাইন আছে, ঠিক আছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হওয়ার চান্স আছে। এজন্য আমরা ইমোটিলটা বর্তমানে ইউজ তেমন একটা করি না, ঠিক আছে? আগে ইমোটিল ইউজ করা হয়েছে, এখন আর ইমোটিল ইউজ করা হয় না, এই জন্য যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের চান্স থাকে। হ্যাঁ বলেন এবার। স্যার ওই ইমোটিলের চেয়ে তো আরো লেটেস্ট একটা ভার্সন আসছে, আপনি নিশ্চয়ই জানেন স্যার, সেটা হচ্ছে রেসিকাডোটিল। রেসিকা 10 আমরা ইউজ করি, কিন্তু রেসিকা 10 এর কথা কি, রেসিকা 10 আমরা হইছে যদি ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয় এটা একদম সাথে সাথে আমরা দিয়ে দিই, কিন্তু কনফার্ম যদি না হইতে পারে, বললাম ডিসেন্ট্রি আর ডায়রিয়া দুটো কিন্তু একটু আলাদা। যদি আমরা কনফার্ম হয়ে যাইতে পারি তাহলে আমরা রিসিকা সাথে সাথেই দিয়ে দিই। আর এমনি এই যে আমি যে ট্রিটমেন্ট বললাম এর সাথে রিসিকা দেয়া যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? রিসিকা দেয়া যাবে, কিন্তু ইমোটিল আমরা ইউজ করি না। ইমোটিল কিন্তু আমাদের কন্ট্রাইন্ডিকেটেড, এখন দেয়া যায় না। না, ইমোটিল তো এখন ইউজ করে না। হ্যাঁ, ইমোটিল দেয়া যায় না, ইমোটিল দিলে কিন্তু এর ক্ষতিকর প্রভাব বেশি। এজন্য ইমোটিল দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন। ইমোটিল দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন। ইমোটিল দিলে দেখা যাবে ডায়রিয়ার সাথে সাথে একটা খাওয়ার সাথে সাথে কমে গেছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের আরো বড় সমস্যা হতে পারে। এজন্য ইমোটিল কন্ট্রাইন্ডিকেটেড, ইমোটিল দিবেন না। আর কোনো কোশ্চেন কারো? আর আছে স্যার ওই যে প্রোবায়োটিক স্যার, প্রোবায়োটিক। হ্যাঁ, প্রোবায়োটিকের কথা শুধু বাচ্চাদের জন্য, প্রোবায়োটিক আমরা বড়দের ক্ষেত্রে ইউজ করি না, প্রোবায়োটিক অনলি বাচ্চাদের জন্য, ঠিক আছে? 5 বছর পর্যন্ত আমরা প্রোবায়োটিক ইউজ করতে পারি, শুধু বাচ্চাদের জন্য, ঠিক আছে? অ্যাডাল্টদেরটা পড়াচ্ছি তো আমি, এজন্য বলি নাই। অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রোবায়োটিকের কোনো রোল নাই। স্যার হ্যাঁ বলেন। বাচ্চাদের কি কি সিরাপ দেওয়া যাবে এক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে আমি যেগুলো বললাম সবগুলো সিরাপই পাওয়া যায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা এত ট্রিটমেন্টে যাই না। একদম যদি ছোট বাচ্চা হয়ে যে বললাম 5 বছর পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা এত অ্যান্টিবায়োটিকে যাই না। সেই ক্ষেত্রে আমরা করি কি, যদি স্যালাইন খাওয়ানো লাগে বা স্যালাইন দেওয়া লাগে স্যালাইন দিতে বলি, প্লাস প্রোবায়োটিক দিতে বলি, ঠিক আছে? প্রোবায়োটিক আগে তো স্যাঁতে আকারে পাওয়া যায়, এখন ডাইরেক্টই পাওয়া যায় আর কি, ঠিক আছে? ওই প্রোবায়োটিক খেতে বলি আর হ্যাঁ প্রোবায়োটিক খাইতে বলি। আর হইছে আপনার যদি দিতে হয় অ্যান্টিবায়োটিক, এতগুলো অ্যান্টিবায়োটিক আমরা কখনোই দিই না। সেই ক্ষেত্রে শুধু একটা অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিনের সিরাপ দেই, কিন্তু এই ক্ষেত্রে কথা আছে, বেশি ছোট বাচ্চাদের আমরা সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি না, অ্যাভয়েড করি, ঠিক আছে? এই জন্য আমরা অ্যান্টিবায়োটিকের প্রতি বাচ্চাদের অত যাই না, আমরা মূলত প্রোবায়োটিকের দিকেই বেশি আগাই, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক না দিলে কোনো ক্ষতি নেই, প্রোবায়োটিক দিলে প্লাস জিঙ্ক দিতে হবে অবশ্যই, জিঙ্ক আর খাবার স্যালাইন এগুলো দিলেই পেশেন্ট একদম সুস্থ হয়ে যায়। আর যদি দিতে হয় এজিথ্রোমাইসিনের সিরাপ দিতে পারেন, কিন্তু সিপ্রোফ্লক্সাসিনটা অ্যাভয়েড করার ট্রাই করবেন বাচ্চাদের জন্য, কারণ এটার আবার ক্ষতিকর কিছু প্রভাব আছে, তো এজন্য। ধন্যবাদ।
আর কোন কোশ্চেন আছে কারো এই টপিকসে? জি স্যার, একটা কোশ্চেন ছিল। কোশ্চেন হলো যে আমরা তো সাধারণত ডায়রিয়া রোগীরে যে এন্টোজারমিনা আছে, এন্টোজারমিনা বাচ্চা হ্যাঁ হোক বা বৃদ্ধ হোক, হ্যাঁ তাদের বেলায় দেখা যায় ব্যবহার করলে এটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এই জন্য কয় বেলা দেওয়া যায়? আচ্ছা, হ্যাঁ এন্টারোজারমিনা মানে প্রোবায়োটিক, ঠিক আছে? প্রোবায়োটিক আর এন্টারোজারমিনা সেম জিনিস, সেম জিনিস, ঠিক আছে? বয়স্কদের ক্ষেত্রে আমরা এন্টারোজারমিনা তেমন একটা ইউজ করি না, আমি আগেই বললাম। এন্টারোজারমিনা বা প্রোবায়োটিক হইছে শুধু বাচ্চাদের জন্য, 5 বছর পর্যন্ত আমরা এটা ইউজ করার জন্য আর কি ওইভাবে গাইডলাইন আছে। আমরা ডেইলি একটা করে দেই, ঠিক আছে? প্রোবায়োটিক একটা করে 5 দিনের জন্য দিয়ে দিই, তাইলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। আগে তো সে আকারে পাওয়া যায়, তো দুধ বা পানির সাথে মিশাইতে বলতাম, এখন ডাইরেক্টই পাওয়া যায়, মিশানোই থাকে, ওইটা খাওয়াই দিলেই হয় ডাইরেক্ট, ঠিক আছে? এখন ডাইরেক্টই বোতল আকারই পাওয়া যায়, একটা বোতল একদিনে একবারে খাবে 5 দিন পর পর। অ্যান্টারো জার্মিনাটা হচ্ছে ব্র্যান্ড নেম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যান্ড নেম, এটা একটা কোম্পানির ব্র্যান্ড নেম। কারো কোনো কোশ্চেন আর? আচ্ছা, এবার পরের টপিকে যাই তাইলে। ডিসেন্ট্রির পার্থক্যটা একটু বলে দিই। আচ্ছা, এখানে দেখেন ডিসেন্ট্রির পার্থক্য আছে। ডিসেন্ট্রি মানে তো সবাই জানেন আশা করি, আমাশ হয়, ঠিক আছে? আমাশ হয় বলি যে এটারে আমরা ডায়রিয়া ডিসেন্ট্রি কাছাকাছি আর কি, ঠিক আছে? ডায়রিয়ার ক্ষেত্রে শুধু পাতলা পায়খানা হয়, আর এই ক্ষেত্রে আমাশয়ের ক্ষেত্রে কি হয়, রক্ত পড়ে, ঠিক আছে? ওই যে বলে যে আম পড়ে, ঠিক আছে? আম পড়ে বা আমাশয়, এই জন্যই নাম হয়েছে। আম পড়ে প্লাস রক্ত থাকে, ঠিক আছে? এই ডিসেন্ট্রির 2 প্রকার মূলত। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি, মানে এইটারে বলে আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি, আর একটা হচ্ছে অ্যামেবিক ডিসেন্ট্রি। ওই যে বললাম প্যারাসাইট, অ্যামিবা দিয়া হয়, এই জন্য নাম হয়েছে অ্যামেবিক ডিসেন্ট্রি, ঠিক আছে? দুইটা আলাদা করব কিভাবে, কয়েকটা পয়েন্ট দেখে আমরা আলাদা করতে পারি। একটা হচ্ছে দুর্গন্ধ, ঠিক আছে? ডিসেন্ট্রির পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন অনেক পেশেন্ট কমপ্লেন করে যে প্রচুর পরিমাণে দুর্গন্ধ, এই দুর্গন্ধ হয় অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে? অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে দুর্গন্ধ হয়, ব্যাকটেরিয়াল বা ব্যাসিলারি ডিসেন্ট্রিতে দুর্গন্ধ থাকে না। অ্যামিবিক ডিসেন্ট্রিতে কালারটা হয় ডার্ক রেড বা ব্রাউন কালার, ঠিক আছে? ইটের যেমন কালার তেমন ব্রাউন কালার হয়ে যায়, ঠিক আছে? আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে ব্রাইট রেড, মানে কি একদম উজ্জ্বল রক্ত, আমাদের কিটে গেলে যে রক্ত পড়ে যেই কালার, ওই কালারের রক্ত পড়বে, ঠিক আছে? আর হইছে নেচার কি, নেচার হইছে অ্যামিবিক ডিসেন্ট্রিতে পায়খানার সাথে ব্লাড আর মিউকাস, মানে আম যেটারে বলে আর কি, দুইটা মিক্সড থাকে। আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে কোনো পায়খানা থাকবে না, শুধু রক্তই পড়ে বা আম পড়ে, ঠিক আছে? আর কিচ্ছু পড়ে নাই। 3টা পয়েন্ট জাস্ট মনে রাখলে হবে, বাকিগুলো লাগবে না। একটা হচ্ছে দুর্গন্ধ থাকবে অ্যামিবিক ডিসেন্ট্রিতে, আর একটা হচ্ছে কালার। অ্যামিবিক ডিসেন্ট্রিতে কালার হবে ডার্ক রেড বা ব্রাউন কালার, ইটের কালারের মতো। আর এই ক্ষেত্রে পায়খানাও থাকবে, সাথে ব্লাড আর হইছে আম মিক্সড অবস্থায় থাকবে। আর ব্যাকটেরিয়াল বা ব্যাসিলারি ডিসেন্ট্রিতে কোনো দুর্গন্ধ থাকবে না, এর কালার হবে একদম তাজা রক্তের কালার, ব্রাইট রেড। আর এই ক্ষেত্রে কোনো পায়খানা থাকবে না, শুধু আম আর ব্লাড পড়বে, ঠিক আছে? এই পার্থক্যটা কেন লাগবে, এটা দেখে আমরা ডিসিশন নিই যে কোন ধরনের ট্রিটমেন্টটা বেশি কার্যকরী। যদি অ্যামিবিক ডিসেন্ট্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকের রোল খুব কম, এই ক্ষেত্রে আমাদের মেইনলি দিতে হবে মেট্রোনিডাজল, ঠিক আছে? এইসব পেশেন্টদের মেইন ট্রিটমেন্টই মেট্রোনিডাজল, মানে মেট্রিল বা ফ্লামিড, এগুলো দিতে হবে। এই ক্ষেত্রে যদি ডিসেন্ট্রি ডেভেলপ করে অনেক সময় ইনজেকশন দেয়া লাগে, সেই ক্ষেত্রে আমাদের মেইন ফোকাস থাকে মেট্রোনিডাজল। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি যদি থাকে, সেই ক্ষেত্রে মেট্রোনিডাজলের রোল নাই, সেই ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল না দিলেও কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা দিই কি সিপ্রোফ্লক্সাসিন, সেপ্ট্রাএক্সন, ইনজেকশন দিতে হইলে এগুলো দিই, সিপ্রোফ্লক্সাসিন, সেপ্ট্রাএক্সন, ঠিক আছে? যদি বাচ্চা হয় তাহলে কিন্তু সিপ্রোফ্লক্সাসিন দেয়া যাবে না, তাদের জন্য আমরা সেপ্ট্রাএক্সন চয়েস করব। আর যদি অ্যাডাল্ট হয়ে যায়, 18 বছর প্লাস হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা সিপ্রো বা সেপ্ট্রাএক্সন দুইটাই চয়েস করতে পারবো। বুঝতে পারছেন? বাচ্চাদের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন কোনো বাচ্চাদের ক্ষেত্রে না দেওয়ার ট্রাই করবেন, যে কোনো রোগের ক্ষেত্রে। সিপ্রোসিন তো খুব কমন একটা ড্রাগ, সিপ্রোসিন আমরা বাচ্চাদের দেই না, এটার অনেক সাইড এফেক্ট আছে, ঠিক আছে? তাদের জন্য অন্য গ্রুপ সবসময় চয়েস করার ট্রাই করবেন, সেটা শুধু ডিসেন্ট্রি বা ডায়রিয়ার ক্ষেত্রে না, অন্য যে কোনো ওষুধের ক্ষেত্রেও যদি দিতে হয় সিপ্রোসিনটা অ্যাভয়েড করবেন। অনেকে জ্বর হইলেও সিপ্রোসিন দেয়, এই ক্ষেত্রে বাচ্চাদের সিপ্রোসিনটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে অন্য গ্রুপ সাজেস্ট সবসময় করবেন। এজিথ্রোমাইসিন করতে পারেন বা সেফিউরোক্সিন করতে পারেন, কিন্তু সিপ্রোফ্লক্সাসিন করা যাবে না, ঠিক আছে? সিপ্রোফ্লক্সাসিন করলে হয় কি, বাচ্চারা তো লম্বা হয়, মানে বর্ধনশীল। এই সিপ্রোফ্লক্সাসিন হইছে
বর্ধনশীলতা কমাই ফেলা, ইনহিবিট করে, ঠিক আছে। এই জন্য আমরা সিপ্রোফ্লক্সাসিন বাচ্চাদের দিতে চাই না বা দেই না। এবার আসেন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, ঠিক আছে। কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, অনেক সময় একদমই পায়খানা হয় না বা বাথরুম হয় না, অনেক সময় বাথরুম একটু শক্ত হয়, ঠিক আছে, পেশেন্ট কমপ্লেন করে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় কি? কোষ্ঠকাঠিন্যতে যে বাথরুম হয় না, এইসব রোগীরাও একটা কমপ্লেন করবে কমন যে পেটে ব্যথা হয়, ঠিক আছে, পেটে ব্যথা হয়। পেট তো ফাঁপা দিয়ে থাকবেই, সাথে পেট শক্ত হয়ে যাবে, প্লাস পেটে ব্যথা হবে। এইসব ব্যথায় কিন্তু বলেও অ্যালজিন ইউজ করা যাবে না। কোষ্ঠকাঠিন্যতে অ্যালজিন ইউজ করা যাবে না। অ্যালজিন যদি ইউজ করেন পেশেন্টের অবস্থা আরো খারাপ হবে, ঠিক আছে, আরো খারাপ হবে। কোষ্ঠকাঠিন্যতে অ্যালজিন ব্যথা কমানোর জন্য ইউজ করা যাবে না। কোষ্ঠকাঠিন্যতে আমরা কোষ্ঠকাঠিন্য ট্রিটমেন্ট দিলেই ওই পেটে ব্যথা চলে যাবে, ঠিক আছে। এই জন্য ব্যথার কোনো ওষুধের দরকার নাই। তাহলে কি ট্রিটমেন্ট দিবেন? আমাদের প্রাথমিক অবস্থায় যদি কারো বাথরুম শক্ত থাকে, তাইলে আমরা কি বলি? ইসবগুলের ভুসি খাইতে বলি, ঠিক আছে। ইস্পাগুলা হাস্ক ফার্মেসিতেও কিনতে পাওয়া যায়, ইস্পাগুলা হাস্কের প্যাকেট। আমাদের প্রাথমিক করণীয় হচ্ছে এটা, যাদের শক্ত হয়। এবার আসেন, এটা কোনো কাজ হইলো না, এবার কোষ্ঠকাঠিন্য একদম ডেভেলপ হয়ে গেল, পেশেন্টের কোনো বাথরুম হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই চয়েস থাকে সিরাপ, ঠিক আছে। বিভিন্ন সিরাপ আছে, ল্যাকটোলোসের সিরাপ আছে, সোডিয়াম পিকোসালফেটের সিরাপ আছে, ঠিক আছে। কোম্পানির নাম যদি বলতে হয় যে এসপি ল্যাক, অ্যাবোল্যাক, এগুলা, ঠিক আছে। এইগুলোর সিরাপ আমরা দিয়ে থাকি। আমরা সিরাপ জেনারেলি প্রথম দিকে এক বেলাই দিব, ঠিক আছে, এক বেলাই দিব, রাতে দিব, শুধু রাতে দিব যাতে সকালে বাথরুম হয়ে যায়, ঠিক আছে। কয় চামচের জন্য দিবেন? এটা 2 চামচ থেকে শুরু করে 4 চামচ পর্যন্ত দেয়া যায় পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। পেশেন্টের কন্ডিশন যদি খুব খারাপ হয় আমরা 2 বেলাও দিই, 4 চামচ 4 চামচ করে, ঠিক আছে। আর যদি মোটামুটি হয় যে বাথরুম হয়ে যাচ্ছে, তাহলে ফার্স্টে আমরা 2 চামচ দিয়ে স্টার্ট করব। 2 চামচ দিয়ে স্টার্ট করে যদি কাজ হয় তো ভালো, না হলে আমরা বাড়াবো ডোজ, ঠিক আছে, বাড়াবো ডোজ। ফার্স্টে আমাদের প্রথম চয়েস সেই ক্ষেত্রে একদম প্রথম মানে কম পাওয়ারের যেটা, সেটা হচ্ছে মম, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এক নম্বরে হচ্ছে মম, সব থেকে কম পাওয়ার হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। এরপর সেকেন্ড নম্বরে যে পাওয়ার, এটা হচ্ছে সোডিয়াম পিকোসালফেট। সোডিয়াম পিকোসালফেট মানে অ্যাবডুলাক্স। অ্যাবডুলাক্স নামে বাজারে পাওয়া যায়, ঠিক আছে। ট্যাবলেটও পাওয়া যায়, সিরাপও পাওয়া যায়। আমরা সিরাপই বেশি দেই, ঠিক আছে, ট্যাবলেট বেশি দেই না। অ্যাবডুলাক্স। আর লাস্টের চয়েস আমাদের ল্যাকটোলোস। ল্যাকটোলোস মানে হচ্ছে অ্যাবোলাক, এসপিল্যাক, এগুলো হচ্ছে ল্যাকটোলোস। ল্যাকটোলোস সবগুলোর ডোজই সেম, 2 থেকে 4 চামচ। আমরা প্রথমে 2 চামচ থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে বাড়াই যদি কাজ না করে। এবার আসেন, এগুলো সব ফেল করলো, পেশেন্টের বাথরুম হচ্ছেই না, তাইলে আমাদের করণীয় কি? তাইলে আমাদের করণীয় হচ্ছে সাপোজিটরি দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা গ্লাইসাপ সাপোজিটরি দিই, গ্লিসারিন সাপোজিটরি, ঠিক আছে। বাজারে গ্লাইসাপ নামে পাওয়া যায়, গ্লাইসাপ, গ্লাইসাপ নামে পাওয়া যায়। গ্লাইসাপ সাপোজিটরি 4টা একবারে দিতে হবে, 4টা, ঠিক আছে, 4টা। এটা কিন্তু একটা দিলে হবে না, 4টা একবারে দিতে হবে। আমাদের করণীয় 4টা একবারে দিতে হবে। এই গ্লাইসেপ সাপোজিটরি দেওয়ার পর যদি পেশেন্টের বাথরুম হয়ে যায় তো ফাইন। এবার যদি এটাও না হয়, ফেল করে গ্লাইসেপও, তাইলে আমাদের কি করণীয়? তাইলে আমাদের রয়েছে এনেমা দিতে